হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ। আজকের ভিডিওতে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে চলেছি। একটি নতুন চ্যাপ্টার, ঘর্ষণ অর্থাৎ ফ্রিকশন। তো এই ভিডিওতে আমরা ঘর্ষণের ঘর্ষণ কী, ঘর্ষণের উৎপত্তির কারণ এবং ঘর্ষণ গুণাঙ্ক এসব নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা ঘর্ষণ বলের সংজ্ঞাটা জেনে নেই। ঘর্ষণ বলের সংজ্ঞা হলো কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বা ঘর্ষণ বলা হয়। তো সাধারণ একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই। যেমন ধরো, একটি টেবিল রয়েছে, এটি টেবিলের উপরের তল। এখানে একটি বাক্স রাখা আছে। যখন তুমি এই বইটিকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন এই টেবিলের যে তল এবং বাক্সটির যে তল, স্পর্শতল, এই স্পর্শতলের টেবিলের তলটি বাক্সটির যে তল আছে তাকে বাধা দেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। সেজন্য পিছন দিকে একটি বল প্রযুক্ত হবে। এই বলটি হলো ঘর্ষণ বল, যার জন্যে বাক্সটিকে সহজে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। তো এখন আমরা দেখব যে ঘর্ষণ বলের উৎপত্তির কারণ কী, যে ঘর্ষণ বল এর সৃষ্টি কোথা থেকে হয়। তো আমরা সাধারণত এই উদাহরণের ক্ষেত্রে দেখি যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এই টেবিলের তল এবং বাক্সটির তলের মধ্যে তলগুলো কিন্তু একদম মসৃণ নয়, অর্থাৎ এরকম নয়, একদম মসৃণ নয়। এদের মধ্যে ছোট ছোট খাঁজ কাটা আছে এবং এই খাঁজ কাটা জায়গাগুলির মধ্যে আবার অসংখ্য অজস্র অণু রয়েছে। তো যখন তল দুটি পরস্পরের কাছাকাছি আসে, তখন এই তলগুলির উপরে যে অণুগুলি রয়েছে, এই অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল সৃষ্টি হয়। তোমরা আগে পড়েছো যে দুটি অণুর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল ক্রিয়া করে খুব কাছাকাছি আসলে। তো এই তল দুটি যখন খুব কাছাকাছি আসে, তো তাদের অণুগুলির মধ্যে একটি আন্তরাণবিক আকর্ষণ বল সৃষ্টি হয়, ফলে একটা আসক্তি অর্থাৎ আকর্ষণ বল তৈরি হয়, যার জন্যে সহজে এটিকে টেনে নিয়ে যাওয়া যায় না। যার ফলে একটি সামনের দিকে যে বল সৃষ্টি হয় তার বিরুদ্ধে একটি অন্য বল সৃষ্টি হয়। এই বলটিকে বলা হয় ঘর্ষণ বল। আমরা এখন স্থিত ও চল ঘর্ষণ কী তা নিয়ে আলোচনা করব। স্থিত ঘর্ষণ হলো কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন একটি তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন বলা হয়। অর্থাৎ এই উদাহরণের ক্ষেত্রেই ধরো, এই টেবিলের উপর এই বাক্সটি রাখা আছে, এই বাক্সটি গতিশীল হওয়ার চেষ্টা করছে কিন্তু গতিশীল হতে পারছে না। তখন যে ঘর্ষণ বলটি তৈরি হয় তাকে স্থিত ঘর্ষণ বলা হয়। তো একটি উদাহরণের সাহায্যে আমরা স্থিত ঘর্ষণটিকে বোঝার চেষ্টা করি। ধরো, একটা টেবিল রাখা আছে, এই টেবিলের উপরে একটি কাঠের ব্লক অথবা অন্য কিছু, ধরো একটি বাক্স রাখা আছে। তো বাক্সটির ওজন হচ্ছে বাক্সটির ভর হচ্ছে এম, তাহলে তার ওজন নিচের দিকে হবে mg। তাহলে লম্ব বল বস্তুটির উপর
লম্ব বল হবে এন। তোমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাও যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান। তো লম্ব বল আমরা যদি এন ধরি, তাহলে ব্লকটিকে গতিশীল করার জন্য আমরা সামন দিকে যদি এফ বল প্রয়োগ করি, তাহলে পিছন দিকে সাধারণত এই তলের ওপর এই বিপরীত দিকে ঘর্ষণ বল প্রযুক্ত হবে। তো এই ব্লকটি যখন গতিশীল হওয়ার চেষ্টা করে গতিশীল হতে পারে না, তখন এই টেবিলের তলটি বাক্সটির তলটির গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে স্থিত ঘর্ষণ বলা হয়, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন। ধরি আমরা এই স্থিত ঘর্ষণের ক্ষেত্রে আমরা এই প্রযুক্ত বল এফ যত বাড়াতে থাকব, ঘর্ষণ বল বিপরীত দিকে তত বাড়তে থাকবে। এই প্রযুক্ত বল এফকে যদি আমরা আরও বাড়াতে থাকি, তো বাড়াতে বাড়াতে এই স্থিত ঘর্ষণ এফের মান একটি সর্বোচ্চ মানে পৌঁছায়। তারপর এই বস্তুটি চলতে শুরু করে। তো এই যে সর্বাধিক মান, স্থিত ঘর্ষণের এই সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বা স্থিত ঘর্ষণের সীমাস্থ মান বলা হয়। মানে অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ হলো স্থিত ঘর্ষণের সর্বাধিক মান। তাহলে সীমাস্থ ঘর্ষণের সংজ্ঞায় বলা যায় যে স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলা হয়। অর্থাৎ এই এফ যে স্থিত ঘর্ষণ, তার ম্যাক্সিমাম যে মান তাকে সীমাস্থ ঘর্ষণ বলা হয়। এখন আমরা দেখব চল ঘর্ষণ কাকে বলে। চল ঘর্ষণ হলো কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয়, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে চল ঘর্ষণ বলা হয়। চল ঘর্ষণকে বিসর্প ঘর্ষণ বা গতীয় ঘর্ষণও বলা হয়। তো এক্ষেত্রে তোমরা সহজেই বুঝতে পারবে যে যখন বস্তুটি চলতে শুরু করবে, অর্থাৎ সেক্ষেত্রে এই প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মান সমান হবে না। সেক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে সাধারণত লম্ব বল এবং ওজন পরস্পরকে প্রশমিত করলেও চল ঘর্ষণের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমরা যে বল প্রযুক্ত করব বাক্সটিকে গতিশীল করার জন্য, সেই প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে যে চল ঘর্ষণ কাজ করবে, সেই চল ঘর্ষণ স্থিত ঘর্ষণের চেয়ে সাধারণত কম হবে। আমরা যদি গ্রাফ আঁকি তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টি কি। ধরো এক্স অক্ষ বরাবর আমরা বল প্রযুক্ত করছি, প্রযুক্ত বল এফ, এবং ওয়াই অক্ষ বরাবর ঘর্ষণ বল স্মল এফ। তো আমরা প্রথম ক্ষেত্রে প্রযুক্ত বল যত বাড়াবো, এফ যত বাড়াবো, ঘর্ষণ বল তত বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটি সীমাস্থ মানে গিয়ে পৌঁছাবে। এটি হলো সীমাস্থ ঘর্ষণ। তারপরে হঠাৎ করে আরও যখন বল প্রযুক্ত করব, তখন হঠাৎ করে ঘর্ষণ বলের মান কমে যাবে। তখন বস্তুটি চলতে শুরু করবে। তারপরের থেকে তো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে যেহেতু প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, তো ওই ক্ষেত্রে এই কোণটি আমরা 45 ডিগ্রি বুঝলাম যে 45 ডিগ্রি হবে। তারপরে সীমানে পৌঁছানোর পরে
হঠাৎ করে ঘর্ষণ বলের মান একটু কমে যাবে, তারপরে যখন আরও বল বাড়াবো তখন বস্তুটি চলতে শুরু করবে। তো এখন আমরা ঘর্ষণের কিছু সূত্রাবলী নিয়ে আলোচনা করব। পঞ্চদশ শতকের প্রখ্যাত শিল্পবিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে এই সূত্রগুলি প্রতিষ্ঠা করেন। তো প্রথম সূত্রটি হলো, আমরা প্রথম সূত্রে দেখব যে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা তাদের আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। এই বল স্পর্শতলের সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়াশীল হয়। অর্থাৎ আমরা এই ছবির ক্ষেত্রে দেখেছিলাম যে ঘর্ষণ বল স্মল এফ প্রযুক্ত বল ক্যাপিটাল এফের বিরুদ্ধে ক্রিয়া করছে, অর্থাৎ বিপরীত দিকে, এবং এরা পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই সমান্তরাল লাইন বরাবর এরা ক্রিয়া করছে। এটি এদিকে সামন দিকে এবং ঘর্ষণ বল হবে তার বিপরীত দিকে। 2 নম্বরে হচ্ছে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক হয়। অর্থাৎ এই ছবিটির ক্ষেত্রে যে আমরা এই বস্তুর ওজনের বিরুদ্ধে যে লম্ব বল পাই, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা দেখেছিলাম যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান, সেক্ষেত্রে বস্তুর ওজনের জন্য যে বল প্রযুক্ত হয় তার বিরুদ্ধে একটি বল লম্ব বল, যাকে আমরা এন ধরেছি। তো সেই আমরা যে সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ পাই, সেই সীমাস্থ ঘর্ষণ বা চল ঘর্ষণ এই লম্ব বলের সমানুপাতিক হয়। অর্থাৎ ঘর্ষণ বল এফ সমানুপাতিক লম্ব বল এন। এখন আমরা 3 নম্বরে দেখব যে লম্ব বল ধ্রুবক হলে দেখা যায়, অর্থাৎ লম্ব বল এন যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হলে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল নয়, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে তল দুটির আপেক্ষিক গতিবেগের উপর নির্ভরশীল নয়, যখন ওই আপেক্ষিক গতিবেগ কম থাকে। অর্থাৎ তল দুটির আপেক্ষিক গতিবেগের উপর ঘর্ষণ বল নির্ভর করে না, যতক্ষণ না পর্যন্ত ওই আপেক্ষিক গতিবেগ খুব কম থাকে। সাধারণত আমরা আপেক্ষিক গতিবেগের উপর নির্ভরশীল নয় ধরে নিয়েই আলোচনা করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নিব যে ঘর্ষণ বল আপেক্ষিক গতিবেগের উপর নির্ভরশীল করে না, নির্ভরশীল নয়। তো এর সঙ্গে ভিডিওটি শেষ করছি। আমার আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, এর সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি এবং টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফলো করো। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।